পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, রাজ্জাকিভাই নিশ্চয়ই শুনেছেন তার যে ভাষার ব্যবহার মার্জিত না অমার্জিত সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনার দাবি রাখে। একজন মুখ্যমন্ত্রী কিভাবে এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে, রাজ্জাকিভাই আপনি কিভাবে দেখছেন? তিনি এই ধরনের কথাবার্তা বলার আসলে কি জনপ্রিয়তা, সস্তা জনপ্রিয়তা? ডাক্তার রুবেল যা বলছে এরপর তো আমার আর বলার কিছু নাই, মানে সবটাই কাভার করছে সে। না, আমি কতগুলো কথা বলতে চাই যে আপনার অবশ্যই একজন মুখ্যমন্ত্রী উনি যদি ভাবেন যে অবৈধ বাংলাদেশি আছে, অবৈধ বাংলাদেশি থাকলে আপনি তাকে পাঠিয়ে দিবেন, এই যে অবৈধ বাংলাদেশি কিংবা ভারতীয় নয় বললেই যে বাংলাদেশি সেটাও যেমন একটা ব্যাপার, আবার বাংলাদেশি এই দুইটা ব্যাপার অ্যাসার্টেন করবে কি? অ্যাসার্টেন তো আপনি মুখে মুখে বললে হবে না, কারণ আমরা আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার যদি অনেক সময় দেখেন যে রাজনীতির নামে অনেক কিছু হয়, কাউকে যদি কেউ ট্রাবল করতে চায়, প্রবলেম করতে চায়, দেয়ার আর মেনি ইস্যুজ। আমি আজকে এমপি ইলেকশন করতে গেলে আমি এমনি নর্মালি কেউ প্রতিদ্বন্দ্বী নাই, কিন্তু কালকে যদি আমি এমপি ইলেকশন করতে যাই তাহলে কেউ আমার ইনকাম ট্যাক্স ফাইল টান দিবে যে এই ত্রুটি পাওয়া যায় কোথায়। তো এইরকম রাজনীতির ক্ষেত্রে যেগুলো হয়, আপনি এই জিনিসগুলো অ্যাসার্টেন করবে কি? একটা প্রপার অথরিটি লাগবে। আমরা কি আদৌ শুনছি যে তার একটা প্রপার অথরিটি বানাইছে যে এখান থেকে এটা ভেরিফাই করবে, ইনভেস্টিগেশন করবে? হ্যাঁ, একটা লম্বা প্রসেস যে আজকে শুরু হইলো, লিস্ট হইলো, তালিকা হইলো, তালিকা হওয়ার পর এইভাবে আগাচ্ছে, তাদেরকেও ডিফেন্সের সুযোগ দিতে হবে, যাদের বিরুদ্ধে অভিযোগ সেগুলো ক্লিন একটা থাকতে হবে। কেন এই যে সিএ এর কথা বললো, এটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা করেছে। যখন এটা করছে তখন কিন্তু তারা দিব্যি আরামে ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন এটায় বাংলাদেশে কোনো ইম্প্যাক্ট হবে না, 1 নম্বর। 2 নম্বর আরেকটা কথা বলছে তখন, এতে এক মুসলমান ছাড়া, মানে প্রথম হইল মুসলমান ছাড়া অন্যরা বৈধতা পেয়ে যাবে, যেভাবেই হোক পেয়ে দেবে, মানে থাকার বৈধতা পেয়ে যাবে। তারপরে মুসলমানের চ্যাপ্টার যখন আসবেন তখন আপনি পুশিং করবেন কোথায়? বাংলাদেশি পার্ট। আপনি অন্য দেশেরটা পাঠানো তো ডিফিকাল্ট। আপনি যদি এখন আফগানিস্তানে একটা মুসলমান পান, তাকে আপনি পাঠাবেন কোথায়? ক্রসিং ইউর বর্ডার আপনি আফগানিস্তান পাঠাইতে হবে, পাকিস্তান এটা পাঠালে তাদের ওইখানে পাঠাইতে হবে। কিন্তু ঘুরে ফিরে আমরা দেখতেছি এই দিকটা একটা ঝোঁকটা তাদের বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে যিনি বলছেন উনি একজন মুখ্যমন্ত্রী, আমি খুব পজিটিভ, আমি যে ওনার বিরুদ্ধে নেগেটিভ বলবো এই ইন্টেনশন আমার নাই। ওনার তো আইডিওলজি 3 রকমের প্রমাণিত। নাম্বার 1, উনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের থিওরিতে তো এইটা নাই। নাম্বার 2, তারপরে তৃণমূলে আসলেন, তৃণমূলের থিওরি তো এটা নাই। নাম্বার 3, উনি বিজেপিতে যোগ দিলেন। যখন বিজেপিতে আসলেন তখন তিনি এই বক্তব্য রাখছেন। তার মানে আইডিওলজি শিফট হয়ে যায়। আপনি যখন যে পাত্রে যাচ্ছেন সেইটা রূপ ধারণ করছেন। তিনি আগে কোনো কথা বলেননি এই বিষয় নিয়ে? ওইটা সেটাই বললাম, উনি কংগ্রেসে ছিলেন, উনি তৃণমূলে ছিলেন, উনি বিজেপিতে আসছেন। আমাদের বাংলাদেশেও বহু রাজনীতিবিদ এই পদের। কাজেই এই রাজনীতিবিদ আমি খুব একটা পার্থক্য পাই না, অন্তত ইন্দো পাক সাবকন্টিনেন্টে। এই যে আপনি ধরেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, তারপরে রাজনীতিতে কোনো প্রেম নাই। তো আপনি তো বলেন যে রাজনীতিতে শেষ কথা আছে, থাকা উচিত আমি বলছি, নাই বলে কিন্তু এই দুরবস্থা। আপনি মিথ্যার উপরে টাইম কিল করা যায়, স্ট্যান্ড করা যায় না। ডিপ্লোমেসির থিওরিতে সবাই মিথ্যা বলে, উভয় পক্ষ, আমরা শুনে আসছি। এটারে কাব্যিক ভাষায় বলে কূটনীতি বা কৌশল। কূটনীতি এটা যদি আপনি ভাগ করেন দুইটা শব্দ, কূট অর্থ কি ভালো, নীতি তার মানে নীতিটা খারাপ নীতি। এই খারাপ নীতি দিয়ে দাঁড়াইতে হয়, কারণ সত্য বললে নাকি এস্টাবলিশ, বাট ফ্রম দ্য বিগিনিং যদি আপনি সত্য বইলে আসতেন তাইলে তো আর কোনো প্রবলেম হইতো না। শুরু যদি মিথ্যা দিয়ে করেন তাইলে তো এটা হবেই। সে কারণে আমি বলতেছি যে এটা আইডেন্টিফাই করবে 1 নম্বর। 2 নম্বর, এটা আইডেন্টিফাই করার জন্য একটা সেল গঠন করা উচিত। এটা বিশেষ করে আদালত খুব জরুরি, কারণ আপনি বললেন পাঠাই দিবেন, এটা তো হয় না। এটা কি আপনি আমাকে খুব ছোট মনে করতেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে তারপরে বলতেছেন? অনেক দেশের ব্যাপারে তো আপনি এগুলো বলতে পারবেন না, কথার কথা বলছি। এইবার আসেন স্ট্যান্ডের ব্যাপারে, যেটা ভাই বলল, এটা কি পলিটিক্যাল স্ট্যান্ড? টু সাম এক্সটেন্ট হতেও পারে, এবং এই পলিটিক্যাল স্ট্যান্ড এস্টাবলিশ করতে গিয়ে দৃশ্যমানও যদি করতে হয়, তাতে আমরা দেখছি আমরা দেশের আভ্যন্তরীণ জঙ্গি দমন আমরা করছি না? আমরা জঙ্গি দমনে কি করছি? 2 দিন ধরে র্যাব অপারেশন চালায়,
তারপর শুনলাম মারা গেছে একটা বৃদ্ধ লোক, একটা মহিলা, একটা শিশু বাচ্চা, এরা নাকি জঙ্গি। এরকম বহু তথ্য আমার দেশে আছে। রাজনীতি পুরো নির্মম খেলা। তো কাজেই প্রতিবেশী দেশ, আজকে শুভেন্দু সাহেব যদি ভাবেন যে রাজনীতির খেলা খেলে তার দলকে ওখানে এস্টাবলিশ করতে হবে, তাতে অনেকেই ভিকটিম হতে পারেন, বলির পাঠাও হতে পারেন, তাতে কিচ্ছু আসে যায় না। যেমন আমার দেশে এই যে আমি বলি, এই 71 নিয়ে যে একটা কথা চলতেছে, 24 নাকি হয়েছে 71কে ঢাকার জন্য, একটা বার সুস্থ মস্তিষ্কে কেউ বলে না যে 71-এর ধারাবাহিকতায় 24 হয়েছে। 71-এ ভূখণ্ড পাইছি, সেই ভূখণ্ডটাকে সবাইরে বঞ্চিত করে অকুপাই করে রাখছে একটা গোষ্ঠী, একটা পরিবারের লোকজন, এবং সেটা অকুপাই করে রাখার ক্ষেত্রে এমন জায়গায় তারা গেছে যে মনে হইতেছিল তাদের কাজই একটা, যে পুরা দেশ ওই পরিবারের শত্রু, এবং সেজন্য কোনো দয়া মায়া কিচ্ছু ছিল না। এবং এর জন্য আয়নাগর বলেন, হত্যা, যা কিছু ক্রস ফায়ার সবই কিন্তু করা হয়েছে। এটা হলো রাজনৈতিক স্ট্যান্ড। এইবার আসেন 71 নিয়ে যে আমরা রাজনীতি বলে 71 কবর দিয়ে দিব। আপনি 100 ভাগ বাংলাদেশ বিরোধী একটা লোকেরও যদি বলেন তুমি বাংলাদেশের ইতিহাস লেখো, সে কি 71 বাদ দিতে পারবে? 71-এর ধারাবাহিক আসে 24 যখন আসবে, তখন কি বলবে যে 71 ঘটে নাই 24? 71 না হলে 24 আসে কোত্থেকে? এই যে আমাদের স্ট্যান্ড হয়ে যায় এখন, যেমন এরা এই যে জুলাই যোদ্ধারা কিন্তু সন্ত্রাস হিসেবে চিহ্নিত করা একটা পায় তারা চলছে। একইভাবে আসেন জামাত বিরোধী, সবাই জামাতের সাথে সুন্দর মেলামেশা করে চলতেছে, আন্দোলনের সময় তারে লাগে, মন্ত্রীও তাদেরকে বানাইছে। আপনি আজকে জামাতের তীব্র বিরোধিতা করেন, আপনি বিরোধিতা করেন। এই যে রাজনৈতিক স্ট্যান্ড, আপনি বিচার করতে পারতেছেন না এটা পিওর প্রহসন নাকি, নাকি রাজনৈতিক একটা বক্তব্য? আমি বিচার করতে পারবো না কেন? এই যে এত এত হত্যা করছে, এত নারীর সম্ভ্রমহানি করছে, সেই বিচার এটা তামাদি হয় না? আপনি বঙ্গবন্ধু হত্যা ইন্ডেমনিটি করা হয়েছিল, তামাদি হয়েছে? হয় নাই। আপনি বিচার করেন। কারণ স্ট্যান্ডবাজি যদি করেন, এবং স্ট্যান্ডবাজির জন্য যদি কাউকে বলির পাঠা করতে হয়, হইতে পারে, কারণ সামনে লোকসভা নির্বাচন, এই স্ট্যান্ডটা তো ধরে রাখতেই হবে। সুতরাং বোঝা মুশকিল। তার পাশাপাশি যদি কিছু লোক ভিকটিম হয়, কিচ্ছু আসে যায় না। এবং ভিকটিম যারা হয় তারা কিন্তু এমন নিম্ন শ্রেণীর লোক, অ্যাজ ইফ এরা বোধহয় দেশটাকে ধ্বংস করে ফেলতেছে। আপনি বর্ডার থেকে যারা আসবে, আপনি কল্পনা করেন চক্ষু বন্ধ করে, যে ভারত থেকে যদি কোনো পুশিন না হয়, আচ্ছা 10,000, 20,000, 50,000, আমি তর্কের খাতিরে বললাম, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, আমি তর্কের খাতিরে বললাম, এই 5 লাখ লোক ভারত থাকলে কি হবে? এরা কোন প্রোফাইলের? এরা কি করতে পারে? তো আপনি তো স্রেফ রাজনীতি, এই রাজনীতিতে এই যে লোকগুলাকে ভিকটিম বানাবেন, ভাই যে ধর্ম, তাদের একটি আশঙ্কা আপনি একটু যোগ করি, তাদের যেসব কমেন্ট আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে বা আমাদের যেসব প্রোগ্রামের টক শোতে তারা কমেন্ট করেন, তাদের আশঙ্কা যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একটা অংশ হয়ে যাবে, বাংলাদেশ পশ্চিমবঙ্গকে দখল করে নেবে, তারা এরকম একটা শঙ্কা প্রকাশ করেন। এগুলো হলো অ্যাবনর্মাল। আপনি এটা ভাবতে পারেন, এইডস বলেন একটা কথা, এইডস, ওই যে এইডস কিন্তু কোনো অসুখ না। এইডস কিন্তু অসুখ না, এই ডাক্তার ভালো জানবে। এইডস হইল রোগ প্রতিরোধ ক্ষমতা হারানো। যে লোকটাকে এইডসের রোগী বলা হয়, তার যদি গায়ে জ্বর আসে, এই জ্বরে সে মারা যাবে। আমি কি ভুল বলছি? ঠিক আছে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। আর আমার এইডসের অর্থ হইল অ্যাবনর্মাল ইন্টেলিজেন্স কজিং ডিকেডেন্স অব দ্য সোসাইটি। এই যে অসুস্থ চিন্তা ভাবনা, এগুলো সমাজের অবক্ষয় তৈরি করে। বাংলাদেশ পশ্চিমবঙ্গ দখল করবে, আপনি চিন্তাটা করেন কেন? আপনি দেখবেন এই শোয়ের পরেই দেখবেন যে এই আপনার এই কমেন্ট নিয়ে কত। আচ্ছা, আর এই কমেন্টটা আমি আপনাকে মাইনাস করতে বলি এই কারণে, আমি আমার দেশের লোকের কমেন্টও দেখি, বাইরের যদি পশ্চিমবঙ্গের, এটা জাস্ট এত লো প্রোফাইলের লোক চায়ের দোকানে বসে কমেন্ট করে। এই বাংলায় লেখেন, ইংরেজিতে লেখেন, যেভাবেই লেখেন আপনি দেখবেন। আর যদি কোনো এডুকেটেড লোক করে, সে দেখবেন সেই কমেন্ট আপনার কাছে গ্রহণযোগ্য। সেখানে আপনার ভুল থাকলে ভুলটা পাবেন, আপনি ভালোটা থাকলে খারাপটা থাকলেও পাবেন। আর যারা করে 99% হইল এটা আউট অফ লিস্ট, পৃথিবীর কোথাও তাদের কোনো অস্তিত্ব নাই, ওইখানে বসে বসে করতেছে। সো এইটা এখন সেই জন্য আমি বলছি যে আমি বলবো শুভেন্দু অধিকারীর প্রতি আমার অনুরোধ থাকবে, চক্ষু বন্ধ করে একবার ভাবেন না, 2 লাখ লোকই আছে ফর এক্সাম্পল, কি হবে কি তাতে? তারা ওই যে বাংলা দখল করে নিবে আর কি, সব এগুলো ভোটার তালিকা থেকে বাদ দেন, লেট দেম স্টে দেয়ার। আমরা দুইটা দেশ পাশাপাশি থাকি না, সুন্দরভাবে থাকি, এটা আমার নিবেদন। জি।